আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় একজন গ্রেফতার, উগ্রবাদ বিস্তৃতির আশঙ্কা মানবাধিকার কর্মীদের, সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের। বিজ্ঞাপন মুক্ত সম্প্রচারের নির্দেশ দেয়ায় বিদেশি চ্যানেল বন্ধ রেখেছে কেবল অপারেটররা। দেশের শিল্প ও গণমাধ্যম বাঁচাতেই পদক্ষেপ, বলেছেন তথ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, রাজধানীর বাইরে পরীক্ষা হয়েছে ৭ বিভাগীয় শহরে। প্রশ্নপত্র ফাঁস গুজবে কান না দেওয়ার আহ্বান উপাচার্যের। স্থানীয় নির্বাচন বর্জন করে বিএনপি আরও জনবিচ্ছিন্ন, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। করোনায় দেশে আরও ২১ মৃত্যু, আগামী মার্চের মধ্যে ১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হবে, জানিয়েছেন বিএসএমএমইউ এর উপাচার্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সিভিল রাইটস মুভমেন্টের একটা বড় ক্ষতি হয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। উগ্রবাদের বিস্তৃতি ঘটতে পারে বলেও শঙ্কা তাদের। ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ৮.৫ লাখ রোহিঙ্গার মুখপাত্র হয়ে উঠেছিলেন মহিবুল্লাহ। বুধবার রাতে তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ময়নাতদন্ত শেষে কক্সবাজারের কুতুপালংয়ে দাফন করা হয় এ রোহিঙ্গা নেতাকে। হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ। জড়িত সন্দেহে শুক্রবার সকালে কুতুপালংয়ের ৬ নম্বর ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় ছলিমুল্লাহ প্রকাশ ওরফে লম্বা ছলিমকে। প্রাথমিকভাবে এখানে আস্থা বা আলেকের নামে কোনো জঙ্গি সংগঠন আছে বলে আমাদের সেরকম কোনো তথ্য নেই, তবে কিছু লোকজন আছে যারা এদের নাম ভাঙিয়ে এদের উপর প্রভাব বিস্তার করার কাজ করছে এবং আমাদের যে গোয়েন্দারা আছেন তারা ইতিমধ্যে তাকে কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই ঘটনার সাথে কারা কারা জড়িত আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো এবং তাদেরকে আইনগত ব্যবস্থা করতে পারবো। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে উদ্বিগ্ন মানবাধিকার কর্মীরা হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। যারা উগ্র রাজনৈতিক চিন্তাভাবনা করেন তারা তাদের ক্যাম্পে তাদের কার্যক্রম বিস্তৃতি ঘটানোর সুযোগ তৈরি হয়ে গেল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই আমাদের সমর্থন করার কোনো সুযোগ নেই। হত্যাকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা আজ সময়ের দাবি। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মিশনও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া মুসলিম রোহিঙ্গা এ নেতার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার এক টুইট বার্তায় বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের শিকার মহিবুল্লাহর জন্য শোক প্রকাশ করেন ব্লিংকেন। বর্বর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি। বলেন, মহিবুল্লাহর মৃত্যুতে মর্মাহত হয়েছে বাইডেন প্রশাসন। বিশ্বজুড়ে মুসলিম রোহিঙ্গাদের মানবাধিকারে সাহসী ও সোচ্চার নেতা হিসেবে মহিবুল্লাহকে স্মরণ করা হবে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফানি টাম্বলে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এজন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা চান। রোহিঙ্গা মুসলিমদের সুরক্ষায় জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান স্টেফানি। বাংলাদেশে বিদেশি সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে কেবল অপারেটররা। ক্লিন ফিড অর্থাৎ বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল দেখাতে হবে, সরকারের এমন নির্দেশনা মানতে চ্যানেলগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কোয়াব। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, দেশের শিল্পী, শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যমকে বাঁচাতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৩ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, ১ অক্টোবর থেকে বিদেশি যেসব চ্যানেল বিজ্ঞাপন দেখায় সেগুলো প্রচার করা যাবে না। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি চ্যানেল ছাড়া সব বিদেশি চ্যানেল বন্ধ রয়েছে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব জানায়, আলাদা করে বিজ্ঞাপন বন্ধ রেখে বিদেশি চ্যানেল চালানো আপাতত প্রযুক্তিগতভাবে কঠিন।
আর তা করা গেলেও বিদেশি চ্যানেলের বন্ধ হওয়া স্লটে দেশি বিজ্ঞাপন ঢুকলে তাতে দেশি চ্যানেলগুলো বিজ্ঞাপন হারাবে। তো যেহেতু বিদেশি চ্যানেল কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে যে বিজ্ঞাপনবিহীন চ্যানেল বাংলাদেশে প্রচার করা সম্ভব নয়, তো সেই ক্ষেত্রে আমাদের এন্ডের থেকে, আমাদের অপারেটর এন্ডের থেকে আমরা বাংলাদেশি চ্যানেল ব্যতীত সকল বিদেশি চ্যানেলগুলো আমরা বন্ধ রেখেছি। কেবল অপারেটররা বন্ধ রাখলেও ওটিটি প্ল্যাটফর্মে অবাধে চলছে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল। তাই বিদেশি চ্যানেল বন্ধ থাকা সময়টাতে মানুষ আইপিটিভি সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকলে কেবল অপারেটিং খাত ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করেন কোয়াপ সভাপতি। আর তাই ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তার। অন্যান্য যদি প্ল্যাটফর্মগুলি বন্ধ না হয় আমাদের বিজনেসটা সুইচ করে অন্য জায়গায় চলে যাবে, নিশ্চয়ই সরকার সেটা হতে দেবে না, এটা আমি বিশ্বাস করি। এই ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন বিদেশি চ্যানেলগুলোতে চলে যাচ্ছে। দেশীয় টিভি চ্যানেল ও সংস্কৃতি রক্ষায় সরকার এ পদক্ষেপ নিয়েছে। ক্লিন ফিড না চালানোর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা যেগুলো বাংলাদেশে লগ্নি হতো, সেগুলো বাংলাদেশে লগ্নি না হয়ে বিদেশি চ্যানেলে লগ্নি হয়। অর্থাৎ বিদেশি চ্যানেলের মাধ্যমে অ্যাডগুলো প্রদর্শন করা হয়। সেগুলো যদি বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রদর্শিত না হতো তাহলে এই টাকা বিনিয়োগ হতো বাংলাদেশে। বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এতে লাভবান হতো, সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতো। সুতরাং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং মিডিয়া ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের স্বার্থেই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নীতিমালার খসড়া প্রস্তুত হয়েছে, এই নীতিমালা অনুসরণ করতে হবে। নীতিমালার ব্যত্যয় যেখানে হবে সেখানে আইন প্রয়োগ করা হবে। এদিকে দেশীয় চ্যানেলের ক্রম ঠিক না রাখা এবং ক্লিন ফিড না চালানোর দায়ে জাদু মিডিয়াকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। করোনার দীর্ঘ অপেক্ষা শেষে বিজ্ঞান অনুষদের ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। 1815টি আসনের বিপরীতে এবার লড়ছেন 1,17,957 পরীক্ষার্থী। এবারই প্রথম ঢাকার বাইরেও 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে অভিভাবক সহ শিক্ষার্থীদের আহ্বান জানান উপাচার্য। করোনার কারণে প্রায় 2 বছর পর ভর্তি ইচ্ছুকদের পদচারণায় মুখর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন হাজারো শিক্ষার্থী ও অভিভাবক। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে 1,815টি আসনের বিপরীতে অংশ নিয়েছেন 1,17,957 পরীক্ষার্থী। সেই হিসেবে একটি আসনের জন্য লড়ছেন 65 জন শিক্ষার্থী। দুর্ভোগ কমাতে ঢাকার বাইরেও 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবার নেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা। সকাল 11টায় কার্জন হলে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন ভিসি মোহাম্মদ আক্তারুজ্জামান। 1.5 ঘন্টার এমসিকিউ এবং লিখিত পরীক্ষা চলে 12:30 পর্যন্ত। হ্যাঁ, লকডাউনের জন্য একটু পড়াশোনা আর কি গ্যাপ ছিল, মানে পড়াশোনাটা ওইরকম ভাবে করা হয় নাই, কিন্তু তারপরেও অনেক সময় পাওয়া গেছে। পরীক্ষা ইনশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আর প্রশ্ন সহজই হয়েছে। আশা করতেছি চান্স হবে, কারণ মোটামুটি ভালোই হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে, সেই দিক দিয়ে দেখা যায় এখন কি হয়। পড়াশোনা ভালো করেছে, কিন্তু এর এইম ছিল মেডিকেলে ভর্তি হওয়া, কিন্তু মেডিকেলে ওখানে চান্স হয়নি, যার জন্য সে ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে যদি সে ভালো কিছুই করে তাহলেই তাকে আমি আনবো, মানে প্রথম সারির দিকে, আদারওয়াইজ আসলে আমার তেমন ইচ্ছা নেই। ভিসি জানান, ডিজিটাল জালিয়াত ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সামনের পরীক্ষাগুলোতে হয়তো অনুরোধ করব যাতে অভিভাবক এবং সাথে অন্যরা না আসে, তাহলে ভিড় এড়ানো যাবে, অনেক ঝুঁকি কমবে। কোনো যেন জালিয়াতি চক্র, কোনো অসাধু চক্র তাদের খপ্পরে কেউ না পড়ে, কোনো ধরনের গুজবে কান না দেয়। এই ধরনের অসাধু উপায় অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কেউ প্রয়াস নিলে যে কোনো পর্যায়ে যদি চিহ্নিত হয়, শনাক্ত হয়, তাহলে হোতা সহ সংশ্লিষ্ট শিক্ষার্থী তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠিন ব্যবস্থা নেই। বিজ্ঞান শিক্ষায় আগ্রহ থাকলেও এখনই আসন বাড়াচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার অনুষ্ঠিত হবে খ ইউনিটের পরীক্ষা, এরপর 22 ও 23 অক্টোবর ভর্তি পরীক্ষা হবে গ ও ঘ ইউনিটের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।
এদিকে প্রথমবারের মতো রাজধানীর বাইরের 7 বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয় 11,217 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, ভর্তিচ্ছু ছাত্রী ও নারী অভিভাবকদের জন্য পরীক্ষা চলাকালে আগামী 2 দিন ছাত্রী হল সকাল 6:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা রাখা হবে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ডাবির কয় ইউনিটের ভর্তি পরীক্ষা। এই অঞ্চলের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার 22,566 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজে 3,425 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 7টি কেন্দ্রে পরীক্ষা শেষ হয়েছে। 4 স্তরের নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজন করে। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশন সহ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হেলসিঙ্কি হয়ে বাংলাদেশ সময় রাত 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে 2 দিনের যাত্রা বিরতি শেষে গত 19 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে দেওয়া ভাষণে বিশ্বের সব মানুষের করোনার টিকা নিশ্চিতে ধনী দেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নদী রক্ষার কথা বিবেচনা করে ভবিষ্যতে আর সেতু নির্মাণ করতে চায় না সরকার। আগামীতে পাটুরিয়া, দৌলতদিয়া সহ সবগুলো গুরুত্বপূর্ণ স্থানে টানেল নির্মাণ করা হবে। সেতু নির্মাণের কারণে নদী নাব্যতা হারায়, তাই আর নতুন কোনো সেতু নির্মাণের পরামর্শ থেকে বিরত থাকতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আগামী বছর সবগুলো মেগা প্রকল্প উদ্বোধনের পর চোখে সর্ষে ফুল দেখবে বিএনপি। বিএনপির ভিশনকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেছেন, গত নির্বাচনে দেয়া তাদের ভিশন এখন ডিপ ফ্রিজে আছে। স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে এই দলটি আরও জনবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন কাদের। এত ব্রিজ করলে বাংলাদেশে একটা নদীও থাকবে না, সব নদী শুকিয়ে যাবে। নদী শুকিয়ে দিতে চান? নদী ছাড়া বাংলাদেশ চলবে? পদ্মা সেতু একটা হয়েছে, এখন দাবি উঠেছে দৌলতদিয়া থেকে পাটুরিয়া, এখন এটার পাশে আবার আরেকটা। এই দুটা হলে নদীর নাব্যতা কি হবে, এটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। কাজে ওটাকে আমরা সেতু না করে আন্ডারপাস করার চিন্তা ভাবনা করছি। দৌলতদিয়া থেকে পাটুরিয়া সেটা আমরা টানেল নির্মাণের চিন্তা ভাবনা। নির্বাচনকে সামনে রেখে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, বিএনপির ভিশন 2030 ফ্রিজের মধ্যে ছিল, ডিপ ফ্রিজে এখন আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের 2,500-এ তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার জবরদস্তিমূলক দখলদার। সব নির্বাচনকে তারা তাদের মতো করে পরিচালনা করেছে। নির্বাচন কমিশনকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখে একটা বংশবদ প্রতিষ্ঠানে পরিণত করেছে। একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে এই দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এদেশের গণতন্ত্রের লেশ মাত্র অবশিষ্ট নেই, যার ফলে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলই একটা দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এর আগে মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবার কুলখানিতে অংশ নেন। এই সরকারের অধীনে আপনার কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারেনি, কারণ এটা একটা জবরদস্তিমূলক দখলদার সরকার। কোনো নির্বাচন আমরা এই সরকারের অধীনে আমরা এখন নির্বাচনে যাব না, যদি না একটি নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আপনার প্রতিষ্ঠা করা হয়, যার অধীনে নির্বাচন হতে পারে, এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকেও সম্পূর্ণভাবে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন তৈরি করতে হবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশনে ৫ জন ফেরেস্তা দিয়েও নির্বাচন সুষ্ঠু হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নাগরিক সমাজের আলোচনায় এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির তৃতীয় সারির নেতাদের কাছেও আওয়ামী লীগের প্রার্থীরা হেরে যাবে। বলেন, বিএনপিকে ভয় পায় বলেই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে চায় না, তাই গুম খুন দমন পীড়নে ভয় না পেয়ে সবাইকে একযোগে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সুষ্ঠু নির্বাচনে সরকারের কাছ থেকে আদায় না করতে পেরে কোনোভাবেই জয়লাভ করা সম্ভব না বলেন জানান গয়েশ্বর। জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবিস্মরণীয় অবদান নিয়ে আওয়ামী লীগের সাথে বাহাসে জড়ানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। একটা সংসদ মানে সংসদের মধ্যে চোপাবাজি আর চাপাবাজি, পার্লামেন্ট আইন পাস করতে তো আবার কোনো লোক কি নির্বাচন কমিশন। আরে নির্বাচন কমিশনে 5টা ফেরেস্তা দিলে কি হবে? সরকারে যদি একটা শয়তান থাকে, তো সরকারের শয়তানটা তো জরুরি তাড়ানো, তারপরে নির্বাচন কমিশন যে হয় হোক। গেল একদিনে দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 847 জন। করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমে আসায় আবেগ আপ্লুত হয়ে স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই সচেতনতা ধরে রাখতে হবে অন্তত 80% মানুষ টিকার আওতায় আসা পর্যন্ত। তুলনামূলকভাবে সেপ্টেম্বর মাসের পুরোটা সময় দেশে করোনার মৃত্যু সংক্রমণ ছিল অনেকটা নিয়ন্ত্রণে। সেপ্টেম্বর মাসে মোট মৃত্যু হয়েছিল 1315 জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 2 সেপ্টেম্বর 88 জন, আর সর্বনিম্ন মৃত্যু 29 সেপ্টেম্বর 17 জন। 55,262 জন শনাক্ত হয়েছে গত মাসে। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে 2 সেপ্টেম্বর 3436 জন, আর সবচেয়ে কম 24 সেপ্টেম্বর 818 জন। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে 27,531 জন। 24,670টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 847 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 3.43, সুস্থতার হার 97.44 এবং মৃত্যুর হার 1.77। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, করোনার বর্তমান অবস্থা সন্তোষজনক। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণ এই কমে আসার পিছনের কারণ বলছেন বিশেষজ্ঞরা। আবেগে আপ্লুত হয়ে যে সবকিছু শেষ হয়ে গেছে, করোনা চলে গেছে, আমাদের আর কিছু করার নাই, খালি টিকা দিলেই হবে না। টিকা দিলে তো হবে, কিন্তু টিকা তো আমরা একসঙ্গে তো আর 80% লোককে আমাদেরকে টিকা দিতে হবে প্রায় 26 কোটি ডোজ। গেল একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 12 জন এবং নারী 9 জন। সবচেয়ে বেশি 9 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ 5 জন চট্টগ্রামে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আগামী মার্চের মধ্যে 12 বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমদ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি তদারক সেল গঠন, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন্ন মতের সহাবস্থান নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের তাগিদ দেওয়া হয়। করোনায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় সরকারি দল হিসাবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতর্কিকরা অংশ নেন। প্রত্যেকটি শিক্ষক এবং কর্মচারীদের কাছে ভ্যাকসিন নিশ্চিত করেছে এবং তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদেরকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার প্রণীত যে 19 দফার কথা বলা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্নটা হলো কয়টা মানা হচ্ছে। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে 8 দফা সুপারিশ তুলে ধরেন। 10 মাসের মধ্যে এই শিক্ষা বছর শেষ করা যায় কিনা, শিক্ষা প্রতিষ্ঠানে যারা স্পট রেজিস্ট্রেশন করা যায় কিনা। আজকে একটা শিক্ষার্থী কিন্তু শুধুমাত্র স্কুলে আক্রান্ত হচ্ছে না, তার বাসা আক্রান্ত হতে পারে, তার দোকানে আক্রান্ত হতে পারে, বাসা আক্রান্ত হতে পারে, সব জায়গায় সে আক্রান্ত হতে পারে। সে কারণে আমরা সকলে মিলে যদি দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে আমি মনে করি আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছি, সেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার মধ্যে দিয়ে আমরা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদেরকে আমরা পাঠদান করতে পারবো। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানান। সকল শিক্ষক, সকল অভিভাবক এবং যারা কর্মকর্তা থাকবে স্কুলে, তারা যেন ভ্যাকসিনেটেড থাকে। আর 12 থেকে 18 খুব তাড়াতাড়ি, আপনাদের অবগতির জন্য জানাই, সরকারের এখন যে পরিমাণ ভ্যাকসিনের সংগ্রহ করেছে, তাতে আশা করছে আগামী মার্চের মধ্যে আমরা সারা বাংলাদেশ 80% লোককে ভ্যাকসিনেটেড করতে সক্ষম হব।
ছায়া সংসদ বিতর্কে বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা জয়ী হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাড়ি তার ভারতে, চাকরি করেন বাংলাদেশে, এমনই গুরুতর অভিযোগ সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষারকান্তি সাহার বিরুদ্ধে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ওঠা অভিযোগ সম্পর্কে তুষারকান্তি দাসের বক্তব্য, তার প্রধান প্রকৌশলী হওয়া ঠেকাতেই এমন প্রচারণা। সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষারকান্তি সাহা প্রতিবেশী দেশের নাগরিক, এমন অভিযোগ ২৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে আলোচিত হয়। কমিটির সভাপতি একাব্বর হোসেন জানান, তুষারকান্তি সাহার বিরুদ্ধে সিলেটে থাকলেও প্রায় অবৈধভাবে ভারতে যাওয়া আসার অভিযোগ রয়েছে। এছাড়া ভারতে একাধিক বাড়ি কেনার তথ্য রয়েছে মন্ত্রণালয়ের কাছে। বিষয়টি খতিয়ে দেখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে তদন্তের দায়িত্ব দিয়েছিল। সেই তদন্ত দায়সারা গোচর হওয়ায় নতুন করে তদন্ত করতে বলা হয়েছে। একটা সরকারি কর্মকর্তার অফিসিয়াল পাসপোর্ট থাকে, সেইটা ব্যবহার না করে শুধু অন্য পাসপোর্ট, মানে সাধারণ পাবলিকের পাসপোর্ট ব্যবহার করে সুযোগ পাইলেই ভারতে যায়, কারণ তার ইন্টার ফ্যামিলি ভারতে। আবার শুনলাম যে তার নাকি 5টা বাড়ি আছে কলকাতায়, সরকারি কোনো প্রোগ্রাম এসে যায়নি। ইভেন গত মুজিব বর্ষের একটা প্রোগ্রাম, সেইখানে সে ডিভিশনের হেড, সে সেই অনুষ্ঠানেও নিজে না করে অন্য কাউকে পাঠাইছে। অত সংসদে কোন মিটিংয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের মন্ত্রণালয়ে সচিব বা মন্ত্রী বরাবর আমরা এটার প্রতিবেদন পাঠিয়ে দেবো, সে আলোকেই তারা হয়তো অ্যাকশনে যাবে। সিলেট নগরীর তোপখানায় অফিস করেন অভিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষারকান্তি সাহা। সেখানে অফিসের বাইরের ছবি নিতেও বাধা দেন কর্মচারীরা, তবে ক্যামেরা না নেয়ার শর্তে কথা বলতে রাজি হন তিনি। তুষারকান্তি দাবি করেন, নিয়ম অনুযায়ী তিনি পরবর্তী প্রধান প্রকৌশলী হওয়ার দাবিদার, কিন্তু তা ঠেকাতে তৎপর একটি চক্র। এইটাই বলতেছে আপনি আপনি এই ওই পরশুদিন সংসদীয় কমিটি মিটিং এ আমার সাথে চিফ ইঞ্জিনিয়ারের সোমবার সকাল 7টায় কথা হয়েছে। এইগুলো আমি তখন জানি না কি উঠছিলাম, এমনি কথা হচ্ছে, কোনো আলোচনা হয়নি। 3 অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য সচিবকে বলেছে সংসদীয় কমিটি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পুরোপুরি উৎপাদন সক্ষমতা অর্জন করেছে দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। পরিবেশ সংরক্ষণ ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে কেন্দ্রটি। সঞ্চালন ব্যবস্থা পুরোপুরি চালু হলে খুব শিগগিরই পায়রায় উৎপাদিত বিদ্যুতের সবটাই যোগ হবে জাতীয় গ্রিডে। বদলে যাবে দক্ষিণের অর্থনীতির চিত্র। মনিরুজ্জামানের তোলা ছবিতে পটুয়াখালী থেকে ফিরে আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। দক্ষিণের উপকূলে আন্ধারমানিক নদীর তীরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে পায়রায়। কেন্দ্রটির 660 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিটে উৎপাদন সক্ষমতা 1320 মেগাওয়াট। বর্তমানে দেশে এককভাবে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রায় আমাদের তৈরি হয়ে গেছে আপাতত আমাদের 1350 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, তার মধ্যে এখন আমরা 650 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিতে পারছি, এবং এটা বলা যেতে পারে কমে আমরা এই পর্যন্ত যা পাওয়ার আমরা বানাচ্ছি সবচেয়ে কমে আমরা এখানে পাওয়ার আমরা তৈরি করতে পারছি, এই মুহূর্তেও পারছি এবং আমরা ভবিষ্যতে পারবো। উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহারে কেন্দ্রটিতে প্রতিদিন দরকার পড়বে 13,000 টন কয়লা। 1,80,000 টন কয়লা ধারণ ক্ষমতার 2টি ইয়ার্ডে মজুদ রাখা যাবে 57 দিনের জ্বালানি। ডিসালফারাইজেশনের পাশাপাশি 220 মিটার উচ্চতার চিমনির কারণে দূষণ থাকবে অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় 100% ছাইয়া সপারে ধরা হবে। কেন্দ্রটিতে প্রতিদিন প্রায় 30 কোটি লিটার পানি ব্যবহার হবে শোধন পদ্ধতিতে। কয়লা মানেই পরিবেশ দূষণ, এমন ধারণা হয়তো অনেকটাই বদলে দেবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র।
গত 1 বছর ধরে আমরা যে ডাটা পেয়েছি সেতে দেখেছি আমাদের প্রত্যেকটা এমিশন রেট, আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা আছে, শুধু বাংলাদেশের যে ডিওইড স্ট্যান্ডার্ড তা না, ওয়ার্ল্ড ব্যাংকের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের ভেতরই সবগুলি আছে। সুতরাং সেই হিসাবে বলতে পারি যে আমাদের যে সমস্ত নক্স সক্স এবং পার্টিকুলার ম্যাটার্স বা ফ্লাই অ্যাশ যাই বলি, এগুলো সবগুলি মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। ধীরে ধীরে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা আশা করছি 5 বছর পরে আমাদের লোকাল যারা আমরা এখানে আছি তারা এই প্ল্যান্টটা চালাতে পারবে। বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি এর যৌথ উদ্যোগে নির্মিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় 21,000 কোটি টাকা। সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় উদাহরণ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পরিবেশ সংরক্ষণ করে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জনদক্ষতা তৈরি ও প্রযুক্তি বিনিময়েও ভূমিকা রাখছে এই প্রকল্প। একই সঙ্গে এই প্রকল্পটি আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক গতি আনছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে 20 দলীয় জোটকে রাজনৈতিকভাবে অকার্যকর করায় জোট ছাড়ার ঘোষণা দিল দলটি। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বলেন, একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে খেলাফত মজলিস স্বকীয় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে। এর আগে দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে খেলাফত মজলিসের শুরা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সহ গ্রেফতার হওয়া উলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করা হয়। নরসিংদীর পলাশ, রায়পুরা ও শিবপুর উপজেলার 6,500 অসহায় পরিবারের মাঝে 1 বস্তা করে চাল দিয়েছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই 3 উপজেলার বিভিন্ন জায়গায় এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চালের বস্তার পাশাপাশি প্রত্যেক পরিবারের জন্য মাস্ক ও যাতায়াত ভাড়া বাবদ 200 করে নগদ টাকা দেয়া হয়। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লার আয়োজনে বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ। ঘোড়াশাল পৌর মেয়র মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান সহ অন্যরা। এর আগে রায়পুরা উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এবং শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চালের বস্তা বিতরণ করা হয়। আমি আমার কাছে শুকরিয়া যে আপনাদের এই মাটিতে জন্মগ্রহণ করা আপনাদের এই সন্তানের কাছে কম বেশি করে এই পর্যন্ত প্রায় 53টি জেলার মানুষ কিন্তু চিকিৎসা সেবা সহ বিভিন্ন সেবা নিতে আসছে। এটা আমার কাছে আমার অনেক বড় পাওয়া। এর বিনিময়ে কিন্তু আমি কিছুই চাই না আপনাদের কাছে, কারো কাছে কিছু চাই না। আর এই সেবাটা আল্লাহ আমাকে দিয়ে আপনাদেরকে করানোর যে সৌভাগ্যটি আমার মধ্যে দিয়েছে, আমি সবসময় আপনাদের কাছে নিবেদন করছি এই জায়গা থেকে আল্লাহ যাতে আমাকে কোনোদিনই সরায় না যায়। মাসের প্রথম দিন, সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে মাছ, মাংস, সবজি, তেল, চিনি সহ সব নিত্যপণ্যের দাম বেশ চড়া। ক্রেতাদের অভিযোগ, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা। রূপালী ইলিশ। রাজধানীর মাছের বাজারে ছোট বড় সব আকারের ইলিশের সরবরাহ প্রচুর, আছে ক্রেতা সমাগমও। ক্রেতা বেশি থাকায় প্রভাব পড়েছে মাছের দামে। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকায়। 1.5 কেজি সাইজেরটা মাছের দাম হলো 1400 টাকা কেজি, আর 1 কেজি সাইজের মাছের দাম হলো 1000 টাকা কেজি। আমাদের জাতীয় মাছ যেখানে ইলিশ, সেটা আমরা রিজনেবল প্রাইসে ভোগ করতে পারি না। ইলিশের পাশাপাশি অন্যান্য দেশি মাছের দামও বেশ চড়া। মাছের চেয়ে সবজির বাজার আরও বেশি চড়া। লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পটল, পেঁপে, কাঁকরোল, বরবটি রকম ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়, আর প্রতি কেজি কাঁচামরিচের দাম 200 টাকা। এই পরিস্থিতিতে বাজারে এসে চাহিদা অনুযায়ী সবজি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 10 টাকার মরিচ চাই, মরিচ দিবে না 10 টাকার। 20 টাকার মরিচের নিচে দিবে না। বাজারের দাম যদি একটু থাকতো রিজনেবল, আর কি সবাই যেন নিতে পারে, গরিব থেকে নিয়ে মধ্যবিত্ত, তাহলে ভালো হতো। সয়াবিন তেল, মসুর ডাল সহ অন্যান্য নিত্য পণ্যের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। চিনির দাম আরও বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়।
বাজারটা একটু উচ্চ দরে আছে, সবকিছু মিলে এখন আমাদের বলতে পারেন নাগালের বাইরেই চলে যাচ্ছে। চলতি সপ্তাহে ডিমের দাম একটু কমলেও ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। সোনালী মুরগির দামও বেশি। পণ্যের দাম কেন বাড়ছে সে ব্যাপারে কোনো সদুত্তর নেই বিক্রেতাদের কাছে। ব্রয়লার মুরগি তাই কমে না, তো দেশি কত বলেন? হঠাৎ করে মুরগি বাড়তেছে, পাইকারের দাম খামার থেকে বলতেছে মুরগি বলে তাদের সরবরাহ কম, উৎপন্ন কম বিদায় মুরগির দাম কিছুটা বাড়তি। নিত্যপণ্যের দাম বাড়তির দিকে থাকলেও চালের দাম অপরিবর্তিত রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহীর তানোরে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে শতাধিক চেয়ার। 11 নভেম্বর তানোর উপজেলার 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে শুক্রবার বিকেলে তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ধিত সভার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সভায় এমপি ওমর ফারুক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের অনুসারীদের প্রবেশে বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে তারা চেয়ার ছোড়াছুড়ি করতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বন্নিশিকা জামালি, আনসার আলী দুলাল, আবু হাসান টিপু ও আকবর খান। করোনা পরিস্থিতি মোকাবেলা, সবার টিকা নিশ্চিতকরণ ও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে সরকারকে আগামী নির্বাচন ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ডাক্তার ফজলে রাব্বি হল মাঠে ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে মরহুম খোরশেদ আলম স্মৃতি ফুটবল একাদশের সাথে লড়েছে হাজী মোহাম্মদ রমজান ফুটবল একাদশ দল। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার দেন তিনি। কুমিল্লায় ইম্প্যাক্ট ট্রেডস বিডি লিমিটেডের নতুন ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে চান্দিনা দেবিদ্দার রোডে দেবিদ্দার ধামদি উত্তরপাড়ায় ফ্রেশনেস কফির নতুন ফ্যাক্টরির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল হোসেন। এতে উপস্থিত ছিলেন দেবিদ্দার উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবুল কাশেম ওমানি, ওসি আরিফুর রহমান, ডেপুটি ম্যানেজার কামাল হোসেন, পরিচালক মিনুয়ারা বেগম, আরিফুর রহমান সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় একজন গ্রেফতার, উগ্রবাদ বিস্তৃতির আশঙ্কা মানবাধিকার কর্মীদের, সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের। বিজ্ঞাপন মুক্ত সম্প্রচারের নির্দেশ দেয় বিদেশি চ্যানেল বন্ধ রেখেছে কেবল অপারেটররা, দেশের শিল্প ও গণমাধ্যম বাঁচাতে এই পদক্ষেপ, বলেছেন তথ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু, রাজধানীর বাইরে পরীক্ষা হয়েছে 7 বিভাগীয় শহরে, প্রশ্নপত্র ফাঁস গুজবে কান না দেওয়ার আহ্বান উপাচার্যের। স্থানীয় নির্বাচন বর্জন করে বিএনপি আরও জনবিচ্ছিন্ন মন্তব্য ওবায়দুল কাদেরের, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। করোনায় দেশে আরও 21 মৃত্যু, আগামী মার্চের মধ্যে 12 বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হবে, জানিয়েছেন বিএসএমএমইউ এর উপাচার্য। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।